কালবেলার বিশেষ বিশ্বকাপ আয়োজন মাঠের খেলা জয়বালাতে আপনাদের সকলকে স্বাগতম। আপনাদের সাথেই রয়েছি আমি শেখ মেহেদী হাসান। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের প্রথম রাউন্ড শুরু হচ্ছে আজকে। ফ্রান্সের বিপক্ষে মরক্কো মাঠে নামবে, সেগুলো নিয়ে আলোচনা করব আজকের শোতে। আমার সাথে রয়েছেন কাজী পাপ্পু। পাপ্পু ভাই, আজকে কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে মরক্কো মাঠে নামবে, লড়াইটা কেমন হবে? জমজমাট হবে। বিকজ অফ আমার কাছে মনে হচ্ছে যে এই খেলাটা দু দলেরই 50-50 চান্স রয়েছে, অর্থাৎ ব্যালেন্স টিম দুই দলেরই। বিশেষ করে ফ্রান্সের স্কোয়াডটার দিকে যদি তাকাই, সেখানে কিন্তু বেশ কয়েকটা হ্যাভিওয়েট নাম রয়েছে যারা ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারে। কিলিয়ান এমবাপ্পে একদম শুরুতে যে নামটা আসে আর কি, এবারে বিশ্বকাপে সেকেন্ড হাইয়েস্ট গোল তার নামে, 7টি গোল করেছে। অ্যাসিস্টও সম্ভবত, যদি ভুল না করি, তার 2টা অ্যাসিস্ট রয়েছে। তারপরে ওসমান ডেম্বেলে রয়েছেন, বারকোলা রয়েছেন। সব কিছু মিলে একটা কমপ্লিট প্যাকেজ। স্ট্রাইকার, মাঝমাঠ, ডিফেন্স, 3টা ডিপার্টমেন্টই তাদের বেশ ব্যালেন্স, প্রত্যেকটাই তারকা ফুটবলার দিয়ে ঠাসা। সো আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা জমজমাট লড়াই হবে। অন্যদিকে মরক্কোর দিকে যদি আমরা তাকাই, তাহলে সেখানে কিন্তু বেশ কয়েকজন তারকা ফুটবলার রয়েছে। দিয়াজ রয়েছেন, আশরাফ হাকিমি রয়েছেন। তো এরাও কিন্তু ম্যাচের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। বাট মরক্কোর যে প্রবলেমটা আমার কাছে পার্সোনালি মনে হয়, তারা একটু ডিফেন্সিভ খেলে তারপরে অ্যাটাকিংয়ে যায়। সেইখানে তাদের যে ফিনিশিংটা, সেই ফিনিশারের একটা অভাব রয়েছে। তো সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে 60-40, অর্থাৎ মরক্কোকে আমি 40-60 ফ্রান্স। বাট আজকের ম্যাচটা উপভোগ্য হতে পারে যদি এতদিন যেভাবে খেলে এসেছে মরক্কো, সেই খেলাটা যদি তারা ধরে রাখতে পারে, তাহলে অবভিয়াসলি ফ্রান্সের জন্য একটা বিপদ হতে পারে। ফ্রান্সের ট্রায়োটা নিয়ে খুব কথা হচ্ছিল, দেমবেলে, এমবাপ্পে এবং অলিসকে নিয়ে। সেই ট্রায়োটাকে আসলে মরক্কো সামলাতে পারবে কিনা? আপনি যে মরক্কো ডিফেন্স লাইনের কথা বলছিলেন, তারা কি পারবে কিনা? একটু কঠিন, বিকজ অফ আপনার এমবাপ্পের গতি রয়েছে, ড্রিবলিংটা খুব ভালো করে। এই জায়গাটায় আছে ডেম্বেলেও সেম গতির ফুটবলার রয়েছে, এবং অলিস কিন্তু গোল করানোর জন্য এক্সপার্ট হয়ে গেছেন। এবং এই বিশ্বকাপে আমি যদি ভুল না করি, অলমোস্ট সবচেয়ে বেশি অ্যাসিস্ট মনে হয় তারই রয়েছে। এবং এই ট্রায়োটাকে আটকানো একটু কঠিন হবে। বাট হাকিমি রয়েছে, অনেক এক্সপিরিয়েন্স, পিএসজিতে খেলেন এবং ফ্রান্সের অনেক প্লেয়ারকে তিনি ভালো করে চিনেন। আই থিঙ্ক সো তিনি হয়তো সফল হতে পারেন। কিন্তু এখন পর্যন্ত যদি মরক্কো এখন পর্যন্ত যে কটা ম্যাচ খেলেছে, তাদের কিন্তু খুব একটা যে বাধা ও কষ্ট পেতে হয়েছে তা কিন্তু নয়। ব্রাজিলের সাথে তারা যখন ম্যাচটি খেলেছে, সেখানেও তাদের খুব একটা পরীক্ষা নিতে হয়নি। ডাচদের সাথে মনে হয় খেলা হয়েছে, সেখানে তাদের একটু পরীক্ষা নেওয়া হয়েছে। বাট কানাডার সাথে সেই ম্যাচটা তো একদমই একচেটিয়া ম্যাচ হয়ে গিয়েছে। বাট আজকের ম্যাচটা তাদের জন্য ডু অর ডাই ম্যাচ, এবং আমি আশা করি যে একটা ভালো ফাইট হবে এবং ফুটবল প্রেমীরা একটা ভালো ম্যাচ উপভোগ করবে। আমরা একটু দুই দলের টপ স্কোরারদেরকে দেখে আসতে চাই, ফ্রান্স এবং মরক্কোর। এখানে দেখতে পাচ্ছি যে আসলে যেই ট্রায়োর কথা আমরা বলছিলাম, তাদের মধ্যে কিন্তু টপ স্কোরারে এমবাপ্পে, দেমবেলে এবং বারকোলা রয়েছেন। সেমভাবে মরক্কোতে আসলে যেই 3জনকে আমরা দেখতে পাচ্ছি, তাদের ফাইটটা আসলে কেমন হবে এবং কারা এগিয়ে থাকবে? মরক্কোর জন্য দুঃসংবাদ হলো সাইবারি, সে সম্ভবত আজকের ম্যাচে শুরুর একাদশে নাও থাকতে পারে। লাস্ট ম্যাচে তার ইনজুরিতে ধরা পড়েছে, যার কারণে হয়তো বা তাকে একাদশে না দেখা যেতে পারে। ডেম্বেলে এবং এমবাপ্পে দুজনই ফর্মে রয়েছেন, আর বারকোলা দারুণ ছন্দে রয়েছেন, তিনিও স্কোর করছেন, অ্যাসিস্ট করছেন। তো এই ট্রায়োটা আর এই ট্রায়োটার মধ্যে পার্থক্য হলো এক্সপেরিয়েন্স। লিগগুলোতে দারুণ ছন্দে রয়েছেন, ন্যাশনাল টিমে এসেও কামব্যাক করেছেন, দারুণ ফর্মে রয়েছেন। আর এই সাইডটাতে যেটা বড় ঘাটতি, সাইবারিটা না থাকাটা মরক্কোর জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে এই জায়গাটায়। কারণ আমি আপনাকে শুরুতেই বলেছি যে তাদের একটা ফিনিশারের অভাব রয়েছে। এই জায়গাটা তারা এই সাইবারিকে দিয়ে তারা কাটিয়ে ওঠার চেষ্টা করেছিল। যেহেতু সে নেই, সেক্ষেত্রে রাহিমি হয়তো বা আজকে একাদশে দেখা যেতে পারে এবং সে হয়তো বা ফিনিশিংয়ের দায়িত্বটা নিতে পারে। কিন্তু দু দলের আরেকটা ভয়ের কারণ আছে, দু দলের ম্যাক্সিমাম প্লেয়ার কিন্তু ফ্রান্সের আজকে এই বারকোলা এবং অলিস এবং মানে এই 3জনের একটি করে হলুদ কার্ড রয়েছে। আজকের ম্যাচে যদি তারা হলুদ কার্ড খেয়ে যায়, তাহলে কিন্তু তারা যদি সেমিফাইনালে যায়, তাহলে সেই সেমিফাইনাল ম্যাচটা মিস করবে। এই জায়গাটাও কিন্তু একটা
বাড়তি প্রেশার থাকবে ওই প্লেয়ারদের উপরে যে তিনজন মাঠে থাকবে আর কি। অবভিয়াসলি বারকোলা খেলবে, অবভিয়াসলি অলিস খেলবে, একদম। তো তাদের কিন্তু দলের জয়ে অবদান রাখার পাশাপাশি এই জায়গাটাও খেয়াল রাখতে হবে যে আমি যাতে কোনো কার্ড কনসেপ্ট না করি। সেম প্রবলেম কিন্তু মরক্কোরও রয়েছে। এবারের বিশ্বকাপে তাদের 4টা হলুদ কার্ড রয়েছে সেকেন্ড রাউন্ডে এসে, অর্থাৎ রাউন্ড অফ 32 থেকে। সেখানে আশরাফ হাকিমির মতো একটা নাম রয়েছে, অর্থাৎ এই জায়গাটা তাদেরও প্রেশার রয়েছে, হাকিমির উপরও একটা প্রেশার রয়েছে, কারণ যেহেতু সে সেন্টার ব্যাকে খেলবে, ডিফেন্সে থাকবে, তারও কিন্তু ট্যাকেলটা বেশি হয়। বিকজ অফ তাকে আটকাতে হবে এমবাপ্পেকে, তাকে আটকাতে হবে ডেম্বেলের মতো ফুটবলারকে। তো এই জায়গাটায় মানে আশরাফ হাকিমের এই প্রেশারটা থাকবে যে আমাকে এদেরকেও আটকাতে হবে, এবং সেই জায়গাটা আটকানোর পাশাপাশি আমি যাতে কার্ড কনসেপ্ট না করি, তাহলে নিজেকে সেফ রাখতে হবে। তো এই যে প্রেশারটা, এইটাও কিন্তু একটা দেখার বিষয় যে এই প্রেশারটা মাথায় নিয়ে তারা কিভাবে পারফরমেন্স করে। আমরা একটু টপ অ্যাসিস্টদেরকেও দেখতে চাই দুই দলের। আমরা এখানে যেই ট্রায়োর কথা বলছিলাম, দেখেন সেই ট্রায়ো কিন্তু আসলে মোস্ট অ্যাসিস্টেও চলে আসছে। এবং ফ্রান্সে মরক্কোতে যদি যাই, সেখানে ডিয়াজ রয়েছে, হাকিমি রয়েছে, রাহিমি রয়েছে। ফিনিশারদের কথা আমরা একটু আগেই বললাম, সেই জায়গা থেকে আসলে যারা অ্যাসিস্ট করে আসছে, মাঝমাঠ থেকে দুর্দান্ত খেলছে, তারা কি করতে পারবে? ব্রাহিম দিয়াজের কাছ থেকে যে পারফরমেন্সটা মানুষ এক্সপেক্ট করেছিল, 4টা অ্যাসিস্ট করেছে, কিন্তু ওর কাছ থেকে আরও বেটার এক্সপেক্টটা ছিল। দিয়াজ দারুণ ছন্দে ছিল লিগগুলোতে, যার কারণে সেই এক্সপেক্টটা বাড়িয়ে দেয়। আপনি যখন লিগে পারফরমেন্স করবেন, তারপর ন্যাশনাল টিমে আসবেন, আপনার কাছ থেকে এক্সপার্টটা সেরকম মানে এক্সপেকটেশনটা সেই লেভেলের থাকে যে আপনি ভালো করে আসছেন, তার জন্যই তো আপনি ন্যাশনাল টিমে এসেছেন। সেই জায়গাটা কিন্তু আমি এখন পর্যন্ত ব্রাহিম দিয়াজকে দেখিনি। আশরাফ হাকিমি গত বিশ্বকাপে যে ছন্দটা ধরে রেখেছিলেন, স্কোর করেছেন, দলকে স্কোরে সাহায্য করেছেন, আমি এইবার আশরাফ হাকিমির ওই পারফরমেন্সটা এখনও পাইনি। পিএসজির হয়ে দারুণ খেলেছেন, এই মৌসুমটা তার দুর্দান্ত কেটেছে, কিন্তু বিশ্বকাপে দলের দায়িত্ব তার কাঁধে, সব কিছু মিলে হাকিমির ওই পারফরমেন্সটা মানে একটা আছে না যে হ্যাঁ হাকিমের এই পারফরমেন্সটা দেখে আমার আজকে চোখ জুড়িয়ে গেছে, এই চমকটা এখনও আমরা আশরাফ হাকিমির কাছ থেকে পাইনি। অপোনেন্ট সাইডে যান, ওসমান ডেম্বেলে দারুণ ছন্দে ছিলেন, লাস্ট ম্যাচে গ্রুপ পর্বে লাস্ট ম্যাচে হ্যাটট্রিক করেছেন, আপনার কিন্তু মন ভরিয়ে দিয়েছে। কিলিয়ান এমবাপ্পের খেলা দেখতে আপনার মন চাইবেই, বিকজ অফ তার ছন্দ, ড্রিবলিং, মানে আপস অ্যান্ড ডাউন সব কিছু মিলে ছন্দে আছেন। তো এই যে যারা রয়েছেন এখানে অ্যাসিস্ট্যান্ট নামে অলিস সহ, এদের খেলা আপনি দেখার সাথে সাথে ওই যে আপনার যে আমি যে বললাম চার্মটা, যে ম্যাজিকটা, সেই ম্যাজিকটা কিন্তু আপনি দেখতে পান, যেখানটা আপনি মরক্কোর কাছে পান। এই জায়গাটাই কিন্তু আপনার পিছিয়ে রয়েছে এই দুই দলের। তো সেই ক্ষেত্রে হাকিমি, দিয়াজ এবং রাহিমি যারা রয়েছেন, প্লাস অন্য যারা থাকবেন আজকে একাদশে, তাদেরকে আজকে ওই ম্যাজিকটা দেখাতে হবে যেটা 2022 ওয়ার্ল্ড কাপে মরক্কো দেখিয়েছে, এবং সেই খেলাটা যদি তারা দেখাতে পারে, তারা অবভিয়াসলি ব্যাক টু ব্যাক সেকেন্ডবারের মতো তারা সেমিফাইনাল উঠতে পারে। আপনি একটু আগে বলছিলেন যে মরক্কো এবং ফ্রান্স দুই দলেরই যে ইম্পর্টেন্ট প্লেয়ারগুলো রয়েছে, তারা কিন্তু হলুদ কার্ড খেয়ে আছে। আমরা এবং আজকে জানতে পারলাম যে ফ্রান্স কিন্তু ফিফার কাছে আপিল করেছিল অলিসের হলুদ কার্ডটা নিয়ে, তারা কিন্তু সেটা রিজেক্ট করে দিয়েছে। এবার আসুন, এইবারের ফিফা বিশ্বকাপটা কিন্তু বেশ বিতর্কিত হয়ে যাচ্ছে। আপনি দেখেন, আমি ফ্রান্স আপিল করেছে, সেই আপিল আপনি রিজেক্ট করে দিয়েছেন বিকজ অফ অলিসের কার্ডটা বাদ দেওয়ার জন্য। বিকজ ওই যে প্রেশারটা, আমি আপনাকে বললাম যে প্রেশারটাকে কিন্তু এখন তার উপর বেশি থাকবে। তাকে গোলের অ্যাসিস্ট যেরকম করতে হবে, গোলের সাহায্য যেরকম করতে হবে, প্লাস তাকে মেন্টালি থাকতে হবে যে আমি যাতে কাউকে স্লাইড ট্যাকেল না করি বা কোনো ট্যাকেল না করে কার্ড কনসেপ্ট করি। তো এই প্রেশারটা থাকবে, এই প্রেশারটা কমানোর জন্যই কিন্তু সেই আবেদনটা করা হয়েছিল। কারণ এই আবেদনটা কেন করার সুযোগটা কেন পেল? বিকজ অফ যুক্তরাষ্ট্রের একটা প্লেয়ারকে লাল কার্ড থেকে বের করে সরিয়ে এনে তাকে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচে খেলানো হয়েছে। এই যে এইবারের যে ফিফা ওয়ার্ল্ড কাপটা আপনার পুরোটাই কিন্তু প্রশ্নবিদ্ধ করে যাচ্ছেন, এবং রেফারির মান থেকে শুরু করে সব কিছু মিলে একটা প্রশ্নবিদ্ধ। আপনি যদি আজকে অলিসকে এই মানে ফ্রান্সের এই আবেদনটা অ্যাকসেপ্ট করে নিতেন, তাহলে কিন্তু সেই প্রশ্নটা থেকে একটু সরে আসা যেত। তাহলে এখন বোঝা যাচ্ছে কি, মানে একটা কান্ট্রি আপনার উপরে প্রেশারাইজড করেছে, যার কারণে আপনি তাকে তার টিমের প্লেয়ারকে কার্ডটা থেকে সরিয়ে তাকে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচে নামিয়েছেন। এটা তো খুব পাবলিক, সবাই জানে যে ট্রাম্প নিজে হস্তক্ষেপ করেছে। তাহলে আমরা এতদিন কি জানতাম যে ফিফা তার ব্যক্তি স্বাধীনতা নিয়ে চলে, ফিফা মানে কারো কথা তোয়াক্কা করে না। তাহলে এই ওয়ার্ল্ড কাপে এসে দেখলাম যে আমরা
ফিফা কারো না কারো কথায় প্ররোচনায় পড়ছে এবং তারা কিন্তু একটা পক্ষপাতিত্ব করে ফেলেছে। এটা নিয়ে প্রশ্ন উঠেছে এবং এই বিশ্বকাপের লাস্ট ম্যাচ যেটা হয়েছে আর্জেন্টিনা এবং মিশর, এই ম্যাচ নিয়ে তো আসলে মানে এত কথা উঠেছে, আপনি দেখবেন যে ফেসবুক খুললেই এই ম্যাচ নিয়ে অনেক আলোচনা হয়েছে। আলোচনা করার তৈরিটা আমরা কেন করে দিব? আপনি যদি 48টা দেশের দিকে তাকান, 48টা দেশকে সমান চোখে আপনাকে দেখতে হবে। বিশ্বকাপে তো 48টা দেশ কনফার্ম করেছে, এইভাবেই পারফরমেন্স করেছে বলেই তো তারা আসছে। 213টার ভিতরে 48টা দেশ এসেছে, তাহলে তারা তো বেস্ট টিম বলেই এখানে পারফর্ম করে যাচ্ছে। তাহলে আপনি কেন তাদেরকে দুই চোখে দেখবেন? এটা তো সম্ভব না। তো এই জায়গাটায় ফিফা আমার মনে হচ্ছে যে এই বিশ্বকাপে যতটা না আলোচনা মানে মাঠের খেলা হচ্ছে, লাস্ট কয়েকটা ম্যাচে ফিফার অ্যাক্টিভিটিস নিয়ে প্রচুর আলোচনা হয়ে যাচ্ছে। আপনি বলছিলেন যে ফ্রান্সের কথা, ফ্রান্সে কিন্তু আজকের ম্যাচে যে রেফারিগুলো থাকবে অধিকাংশ রেফারি কিন্তু আর্জেন্টিনার, এবং সেটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটা আলোচনা হচ্ছে, একটা কন্ট্রোভার্সিয়াল আলোচনা হচ্ছে, সেটা নিয়ে আপনি কি বলবেন? মানে এই যে আমি বললাম যে আসলেই এখন খুব একটা দ্বিধাদ্বন্দ্বে রয়েছে। দ্বিধাদ্বন্দ্বটা কি আমি আপনাকে বলি, আমাদের মানে সাধারণ বাঙালিদের ভাষায় বা যারা ফুটবল ফ্যান রয়েছে, যারা আসলে জাস্ট ওয়ার্ল্ড কাপের সময় খেলাটা দেখে, তাদের ভাষ্য অনুযায়ী কি হবে জানেন? আজকে যদি ফ্রান্স হেরে যায়, তাহলে এন্টি যারা আর্জেন্টিনা রয়েছেন তারা বলবেন যে ফ্রান্সকে বাদ দেওয়ার জন্য ফিফা সকল রকমের চেষ্টা করেছে এবং পুরো রেফারি প্যানেলটা তিনি আর্জেন্টিনাকে করেছেন যাতে ফ্রান্সকে বাদ দেওয়া হয়। আবার যদি সেখানে মরক্কো বাদ পড়ে যায়, মানে ফ্রান্স জিতে যায়, তাহলে মরক্কো বাদ পড়লে আমাদের কিছু ইসলামিক কিছু লোক রয়েছে, তারা কিন্তু বলতে পারেন যে একটা ইসলাম টিমকে রাখলেন না, আগে আর্জেন্টিনাকে বাদ দিয়েছে চোরামি করে, এখন মরক্কোকে বাদ দেওয়া হয়েছে। তো এইখানে একটা জাস্ট ফান করে বললাম যে এটা হলো আমাদের নর্মাল যারা ফুটবল বোদ্ধা তাদের জন্য। বাট ফিফা এখানেও প্রশ্ন রেখেছে, আপনি যদি খেয়াল করেন যে পুরো আম্পায়ার রেফারি প্যানেল কখনোই একটা দেশের থাকে না। মাঠে যদি 3 জন এক দেশে থাকে, আপনার ভিআরে কিন্তু 3 জন 3 দেশে থাকে বা 2 দেশের থাকে, 2টা দেশ কনফার্ম থাকে। বাট কেন ফিফা একটা ম্যাচে পুরো আর্জেন্টিনার প্যানেলটা রাখলো? এবং দেখেন আর্জেন্টিনা মিশরের ম্যাচে মাঠের রেফারির দায়িত্বে ছিল কিন্তু সেই ফ্রান্সের রেফারি। তো এইখানে কিন্তু আবার ওই যে কথার ভাগিদার চলে আসছে। আমি মনে করবো যে ফিফা কেন এই জায়গাটা তৈরি করে দিবে যে আপনার ল্যাকিংসগুলা বা এটা নিয়ে কথা বলার জায়গাটা কেন করে দিবেন? আজকে নট অনলি আমি বাংলাদেশে কথা বলছি, ওয়ার্ল্ডেই কিন্তু এই মিশর আর্জেন্টিনা ম্যাচ নিয়ে কথা হচ্ছে, প্রত্যেকটা জায়গায় কথা হচ্ছে, প্রত্যেকটা আলোচনা হচ্ছে, এক একজন এক এক মত দিয়েছেন। আপনি 2022 সালের ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনাল যে রেফারি দায়িত্ব পালন করেছেন, মাঠের দায়িত্ব পালন, সে কিন্তু স্পেসিফিকলি বলেছিল যে মিশরের যে গোলটি বাতিল করা হচ্ছে সেটা ভিআর না গেলেও হতো। এই যে এক একজন এক এক কথাটা বললো, আপনি মোহাম্মদ সালার আমরা যদি খালি চোখে দেখি বা যেটা প্ল্যান হয়েছে সেই অনুযায়ী মোহাম্মদ সালারটা এটা ট্রাইবেকার হয় না। বাট আপনি সেই সুযোগটা করে দিয়েছেন কেন? আপনাকে তারা যখন আপিল করছে আপনি যেতে পারতেন, আপনি দেখতে পারতেন, আপনি দেখে এসে যদি বলতেন তাহলে কিন্তু এই জায়গাটা তৈরি হতো না। কোশ্চেন করার জায়গাটা কিন্তু ফিফা করে দিচ্ছে, এবং ফিফা করে দেওয়ার কারণে কিন্তু আজকে এই প্রশ্নগুলো সামনে এসেছে। আপনি পুরো ম্যাচে আর্জেন্টিনা 13টি ফাউল করেছে, একটা কার্ড কনসেপ্ট করেনি। এবারের বিশ্বকাপে প্রায় যতগুলো ফাউল হয়েছে 3টা মনে হয় হলুদ কার্ড আর্জেন্টিনার কনসেপ্ট। এখন এই জায়গাটাও আপনি প্রশ্নবোধক রেখে দিয়েছেন। আপনি যে ফাউলে আপনি যদি মিশরকে কার্ড দেখান, তাহলে এক্সপেক্ট থাকে কি ওই সেম ফাউলগুলো যদি হয় তাহলে ওইখানে কার্ড পাবে, সেটা কি পেয়েছে? হয়নি। তো এই জায়গাগুলো আপনি প্রশ্ন তৈরি করে দিয়েছেন। সাধারণ জনগণ নট অনলি, আমি ফুটবল বোদ্ধা যারা রয়েছেন, যারা ফুটবলটাকে কাছ থেকে দেখেন, রেফারি বলেন, সাবেক ফুটবলাররা বলেন, কিংবা যারা জার্নালিস্ট, যারা ইন্টারন্যাশনাল জার্নালিস্ট, যারা খেলাটাকে ভালো করে অবজারভেশন করে, প্রত্যেকটা জায়গায় কিন্তু এই ম্যাচটা নিয়ে আলোচনা হচ্ছে, মত দ্বিমত রয়েছে। তো এই জায়গাটা ফিফা প্রেসিডেন্ট বা ফিফা তৈরি করে দিয়েছে বৃথায় কিন্তু আজকে এত আলোচনা চলছে। সবশেষ জানতে চাইবো আজকের লড়াইয়ে, মাঠের লড়াই আসলে কে জিতবে এবং একটা স্কোর প্রেডিকশন বলবেন। স্কোর প্রেডিকশনটা খুব টাফ। আমি আগেই বলেছি যে 60 ফ্রান্সের দিকে আমার পাল্লা, 40 মরক্কোর দিকে, বিকজ অফ ওদের ডিফেন্সটাকে আমার ভালো লাগে এবং ডিফেন্সটা তাদের বেশ মজবুত রয়েছে এবং তাদের 3 কাঠির নিচে যিনি দায়িত্ব পালন করেন ইয়াসিন বুনো,
দারুণ ছন্দে রয়েছে, এই বিশ্বকাপে দারুণ পারফর্ম করে যাচ্ছেন, আগের বিশ্বকাপে তাকে দেখেছি সৌদি প্রো লিগেও পারফরমেন্স করেছেন। তো এই জায়গাটায় আমি 40-60 এগিয়ে রাখছি বিকজ অফ ফ্রান্সের যে ফিনিশিং লাইন আপটা, এই ফিনিশিং লাইন আপটা অনেক কঠিন, মানে যে কোনো ডিফেন্স লাইন আপকে ভেঙে চুরমার করে দিয়ে তারা কিন্তু স্কোর করে আনতে পারে। সেক্ষেত্রে 2-0 কিংবা 2-1 ফ্রান্স হয়তো ম্যাচটা জিততে পারে। আর যদি আনলাকি হয়, মানে আনএক্সপেক্টেড গোলরক্ষকরা এবার বিশ্বকাপে যেভাবে পারফরমেন্স করে যাচ্ছেন আমরা দেখলাম, সেরকম হলে টাই ব্রেকার পর্যন্ত চলে যাবে ম্যাচ। আমি নেক্সট এটাই জিজ্ঞেস করতাম, যদি টাই ব্রেকারে যায় তাহলে কে জিতবে? টাই ব্রেকারে সম্ভাবনা গেলে বেশি? সেক্ষেত্রে আমি মরক্কোকে একটু এগিয়ে রাখবো বিকজ অফ ইয়াসিন বুনো। ধন্যবাদ পাপ্পু ভাই আপনাকে সময় আপনাকেও দেওয়ার জন্য। মাঠের খেলা জয়বালা থেকে আমরা বিদায় নিচ্ছি আজকে এই পর্যন্ত। আপনারা বিশ্বকাপ দেখুন, বিশ্বকাপ উপভোগ করুন, কালবেলা সাথেই থাকুন।